আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস কে কথা কয়। আজ উপন্যাসের ১০ম পর্ব। কমল স্টপওয়াচ হাতে মূর্তির মতো বসে আছে। তার দৃষ্টি কাকগুলির দিকে। কোনো একটা পরীক্ষা হচ্ছে। এই বিষয়টা মনে হচ্ছে কাকরা টের পেয়েছে। তারা এখন আর নড়াচড়া করছে না, স্থির হয়ে আছে। সালে ইমরান ছেলের দিকে তাকিয়ে বললেন, কোনো পরীক্ষা হচ্ছে নাকি রে? কমল হাঁ-সূচক মাথা নাড়ল। সালে ইমরান বললেন, কি পরীক্ষা? কমল বাবার দিকে না তাকিয়েই বলল, এখন বলবো না। এখন বললে তোমার পরীক্ষায় আমি সাহায্য করতে পারতাম। যে কোনো পরীক্ষায় একজন অ্যাসিস্ট্যান্ট লাগে। শার্লক হোমসের সঙ্গে থাকেন ওয়াটসন। রহমত স্যারের জন্য চেয়ার নিয়ে এসেছে। গার্ডেন ছাতা এনেছে। মাথার উপর ছাতা ধরবে। সালে ইমরান বললেন, আমার মাথার উপর ছাতা ধরতে হবে না, তুমি চা নিয়ে এসো, চা খাবো। কমল বলল, আমিও চা খাবো। সালে ইমরান বললেন, তুমি চা খাও নাকি? কমল বলল, যখন আমি বড় হয়ে যাই তখন চা খেতে ইচ্ছা করে। মাঝে মাঝে আমি বড় হয়ে যাই। সালে ইমরান বললেন, বড় হয়ে যাই কথাটা ঠিক বলছো না। তোমার বলা উচিত, মাঝে মাঝে আমার মনে হয় আমি বড় হয়ে গেছি, তখন চা খাই। কমল বলল, তুমি ঠিক বলেছ। সালে ইমরান বললেন, তোমার এক্সপেরিমেন্ট কি শেষ হয়ে গেছে? হ্যাঁ। ফলাফল কি? ফলাফল ভালো না। এক্সপেরিমেন্ট ফেল করেছে? হুম। তোমার মন খারাপ লাগছে? না। তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে তোমার মন খারাপ। মন খারাপ না। চলো নিচে যাই, একটা ছবি দেখি। এখন তো ছবি দেখার সময় না। সালে ইমরান ছেলের পিঠে হাত রাখলেন। কমল সেই হাত সরিয়ে দিল না। এটা বিস্ময়কর ঘটনা। সালে ইমরান নরম গলায় বললেন, চলো একটা ছবি দেখি। কমল বলল, আজ ছবি দেখার তারিখ না। সালে ইমরান বললেন, সবকিছু দিনক্ষণ দেখে হয় না। কঠিন নিয়মকানুনে মানুষ চলতে পারে না। মাঝে মাঝে তাকে নিয়মের বাইরে যেতে হয়। কেন? কারণ মানুষ যন্ত্র না। যন্ত্রই নিয়মের ভেতরে থাকে, মানুষ থাকে না। আমার নিয়মের ভেতর থাকতে ভালো লাগে। আমি এখন ছবি দেখব না, ছাদে বসে থাকব, কাক দেখব। সালে ইমরান বললেন, নিয়মের ভেতর থাকতে তোমার ভালো লাগে, কিন্তু তুমিও সবসময় নিয়মের ভেতর থাকো না। তোমার নিয়ম ঘরে বসে থাকা। তুমি বসে আছো ছাদে। ঠিক বলেছি? হুম। কেউ তোমার গায়ে হাত দিলে তুমি হাত সরিয়ে দাও। আমি অনেকক্ষণ তোমার পিঠে হাত দিয়ে আছি, তুমি হাত সরিয়ে নাওনি। কমল গা ঝাঁকালো। সালে ইমরান হাত সরিয়ে নিতে নিতে বললেন, তুমি কি তোমার মার সঙ্গে দেখা করতে যাবে? না। যাও ঘুরে এসো। ছাদে একা একা বসে না থেকে মার সঙ্গে দেখা করে আসো। কমল বলল, না, একা ছাদে বসে থাকতে আমার ভালো লাগছে। এখন তো তুমি একা না, আমি আছি তোমার সঙ্গে। কমল আকাশের দিকে তাকালো। তার শরীর সামান্য কাঁপছে। উত্তর দিক থেকে হেলিকপ্টারের শব্দ আসছে। ঢাকা শহরের ছাদের উপর দিয়ে আজকাল প্রায়ই হেলিকপ্টার উড়ে। কমলের মুখ ফ্যাকাশে। সে ২ হাত দিয়ে তার কান চেপে ধরল। তার ঠোঁট কাঁপছে, চোখ ভিজে আসছে। সালে ইমরান ছেলের মাথায় হাত রাখলেন। প্রচণ্ড শব্দ করে হেলিকপ্টার প্রায় তাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। কমল ক্ষীণ গলায় ডাকল, বাবা। সালে ইমরান বললেন, বলো শুনছি। এখন তুমি কান থেকে হাত সরাতে পারো। হেলিকপ্টার উড়ে চলে গেছে। থ্যাংক ইউ। আমাকে থ্যাঙ্কস দেবার কিছু নেই। আমি কিছু করিনি। তুমি আমার মাথায় হাত রেখেছ, আমার ভয় কমেছে। বাবা, মানুষ ভয় পায় কেন? সালে ইমরান ছেলের সামনে রাখা বেতের টেবিলে সাবধানে বসলেন। মানুষ ভয় পায় কেন, এই জটিল বিষয় ছেলেকে বুঝিয়ে বলতে হবে। বোঝাতে পারবেন বলে মনে হচ্ছে না। তিনি নিজে কখনো এই বিষয় নিয়ে ভাবেননি। ভেবে ভেবে বলতে হবে। যুক্তি দুর্বল হলে চলবে না। তিনি বললেন, মানুষ ভয় পায় কারণ সে নিজেকে খুবই ভালোবাসে।
তার নিজের কোনো ক্ষতি হবে ভাবলেই সে ভয় পায়। মানুষ সাপ দেখলে ভয় পায়, কারণ তার ধারণা সাপ তার ক্ষতি করবে। মানুষ প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখলেও ভয় পায়, কারণ তার ধারণা ঝড় তার ক্ষতি করবে। তুমি হেলিকপ্টার দেখে ভয় পেয়েছ, কারণ তোমার ধারণা হচ্ছে হেলিকপ্টারের শব্দ তোমার ক্ষতি করবে। কমল বলল, এখন উল্টা করে বলো। সালে ইমরান বললেন, উল্টো করে কি বলবো বুঝতে পারছি না। কমল বলল, ভয়ের উল্টো হলো আনন্দ। মানুষ আনন্দ পায় কখন? যখন সে মনে করে এই জিনিসটা তার ক্ষতি করবে না, তখন সে আনন্দ পায়। হতে পারে। আমি যখন অঙ্ক করি তখন আনন্দ পাই, অঙ্ক আমার ক্ষতি করবে না, এই জন্যে কি আনন্দ পাই? সালে ইমরান কি বলবেন ভেবে পেলেন না। বিষয়টা যথেষ্ট জটিল হয়ে যাচ্ছে। বাবা, বলো। তুমি এখন নিচে চলে যাও, আমি ভয় এবং আনন্দ নিয়ে ভাবব। আমি সামনে বসে থাকি, তুমি ভাবো। না। সালে ইমরান উঠে দাঁড়ালেন। কমল বাবার দিকে না তাকিয়ে বলল, তুমি মতিনকে জিজ্ঞেস করো, মানুষ কেন ভয় পায়, কেন আনন্দ পায়, সে বলতে পারবে। সালে ইমরান বললেন, বয়স্ক মানুষকে নাম ধরে ডাকা ঠিক না, তুমি তাকে মতিন চাচা বলবে। উনি তো আমার চাচা না, তাকে কেন চাচা ডাকবো? চাচা ডাকতে না চাইলে স্যার বলো। না, স্যার বলবো না। উনি আমার টিচার না, উনি আমার বন্ধু। বন্ধুকে আমি নাম ধরে ডাকি। আচ্ছা, ডেকো। তুমি আজই তাকে জিজ্ঞেস করবে, মানুষ কেন ভয় পায়, মানুষ কেন আনন্দ পায়। আচ্ছা। আর মাকেও জিজ্ঞেস করবে। আচ্ছা। এখনই জিজ্ঞেস করবে, কে কি বলল কাগজে লিখে ফেলবে। ওকে। কমলের চোখ ঝলমল করছে। নতুন এই খেলায় সে আনন্দ পাচ্ছে। সালে ইমরান ছাদ থেকে নেমে যাওয়া মাত্রই সে ডাকল, আঙ্কেল ফলিয়া। রহমত সিঁড়িঘরের আড়াল থেকে বের হয়ে এলো। কমল বলল, তুমি কি বাবাকে ভয় পাও? রহমত বলল, অবশ্যই ভয় পাই, জমের মতো ভয় পাই। কেন ভয় পাও? উনি আমার রুটি রুজির মালিক, এই জন্যে ভয় পাই। আমাকেও ভয় পাও? অবশ্যই পাই। কেন? রহমত জুৎসই জবাবের জন্য মাথা চুলকাচ্ছে। জবাব মাথায় আসছে না। কমল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। সালে ইমরান অনেকবার চেষ্টা করেও মুনাকে ধরতে পারলেন না। টেলিফোনে রিং হয়, কেউ ধরে না। সে হয়তো এখনো ঘুমুচ্ছে। মাঝে মাঝে মুনা অনেক বেলা পর্যন্ত বিছানায় শুয়ে থাকে। আবার মাঝে মাঝে কাকডাকা ভোরে জেগে উঠে মিউজিক সিস্টেম চালু করে। অদ্ভুত অদ্ভুত বাজনা বেজে ওঠে। মুনার কল্যাণে পৃথিবীর নানান দেশের বিচিত্র সব বাজনা তিনি শুনেছেন। একবার শুনলেন পাথর ভাঙা মিউজিক। একদল মানুষ তালে তালে হাতুড়ি দিয়ে পাথর ভাঙে, সেই পাথর গড়িয়ে দেয়। বিচিত্র বাজনা। পাখি উড়ে চলে গেলে পাখির পালক পড়ে থাকে। মানুষ উড়ে চলে গেলেও সঙ্গে করে সবকিছু নিয়ে যেতে পারে না, তাকে স্মৃতি ফেলে রেখে যেতে হয়। মুনাকে পাওয়া না গেলেও প্রথমবারেই তিনি মতিনকে মোবাইল টেলিফোনে পেয়ে গেলেন। মতিন বিস্মিত হয়ে বলল, স্যার, আপনি আমার টেলিফোন নাম্বার কোথায় পেলেন? সালে ইমরান বললেন, আমার টেলিফোন বইয়ে তোমার নামে তোমার নাম্বার এন্ট্রি করা আছে। এন্ট্রি কে করেছে, আপনি? এটা কি ইম্পর্ট্যান্ট? জি স্যার, ইম্পর্ট্যান্ট। আমার মতো অভাজনের টেলিফোন নাম্বার আপনি আপনার টেলিফোন বুকে নিজের হাতে এন্ট্রি করেছেন, এটা কি ইম্পর্ট্যান্ট না? সালে ইমরান বললেন, তোমার সঙ্গে একটা জরুরি বিষয় নিয়ে আলাপ করতে চাই। টেলিফোনে আলাপটা ভালো হবে না। তুমি কি আসতে পারবে? অবশ্যই পারব। জরুরি বিষয়টা কি? মানুষ ভয় পায় কেন, আবার আনন্দই বা পায় কেন? বিষয়টা আপনি জানতে চাচ্ছেন, না কমল জানতে চাচ্ছে? কমল। তবে আমি নিজেও জানতে চাচ্ছি। স্যার, আমি যে কোনো একদিন চলে আসব। আমার নিজের মতামতটা বলবো, আবার নদ্দুনতিম সাহেবের মতামতটাও জেনে আসব। আজ আসতে পারবে না? জি না।
কিছুক্ষণের মধ্যেই আমাদের মামলাটা কোর্টে উঠবে। আমার যদিও কিছু করার নেই, তারপরেও থাকা দরকার। তোমার কিসের মামলা? মামলাটা ঠিক আমারও না, নিশুর মামলা, একটা রেপ কেস। পত্রিকায় এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে। সালে ইমরান বললেন, আমি দেশি কোনো পত্রিকা পড়ি না, টাইম পড়ি, নিউজউইক পড়ি। দেশি পত্রিকা মানে খুন খারাপি, ধর্ষণ। ঠিক বলেছেন স্যার। তবে স্যার, আমাদের দেশের পত্রিকাগুলো রেপ কেস নিয়ে যেমন মাতামাতি করে, টাইম, নিউজউইকের মতো দামি পত্রিকা তার চেয়ে বেশি মাতামাতি করে। তারপরেও সাহেবদের পত্রিকা বলে কথা। সালে ইমরান বললেন, তোমার কথায় সত্যতা আছে। টাইম, নিউজউইকও খুন ধর্ষণ নিয়ে বিরাট হইচই করে। দেশি পত্রিকা নিয়ে আমি যে কমেন্ট করেছি তার জন্য সরি। স্যার, সরি হবার কিছু নেই। আছে, অবশ্যই আছে। স্যার, আমি এখন কোর্টরুমে ঢুকে যাব, আপনার সঙ্গে পরে কথা হবে। সালে ইমরান বললেন, গুড লাক। জজ সাহেবের মুখ বিরক্তিতে কুঁচকে আছে। তার বিরক্তির কারণ দুটি মাছি। মাছি দুটি যুক্তি করে কাজে নেমেছে বলে তার বিশ্বাস। এদের একটি যখন তার সামনে রাখা কাগজপত্রে বসে, অন্যটি তখন তার নাকে বসার চেষ্টা করে। জজ সাহেব কঠিন দৃষ্টিতে মাছি দুটিকে দেখছেন। মাথা নেড়ে নাকের মাছি সরাতেই সে উড়ে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গেই নথিপত্রে বসা মাছি উড়ে আসছে। জজ সাহেব চেয়ারে বসেও তেমন আরাম পাচ্ছেন বলে মনে হচ্ছে না। তিনি একবার চেয়ারের ডান দিকের হাতলে কাত হয়ে বসছেন, আবার কিছুক্ষণ পরেই বাম দিকের হাতলে কাত হয়ে বসছেন। মতিন তাকিয়ে আছে জজ সাহেবের দিকে, যদিও তার তাকিয়ে থাকা উচিত নিশুর দিকে। নিশুকে কাঠগড়ায় তোলা হয়েছে। আসামি পক্ষের উকিল তাকে প্রশ্ন করা শুরু করেছেন। আসামি পক্ষের উকিলের ভাবভঙ্গি এমন যে সে কোনো প্যাকেজ নাটকে মহাজ্ঞানী ব্যারিস্টারের ভূমিকায় অভিনয় করছে। কঠিন কঠিন যুক্তি দিয়ে ছিন্নভিন্ন করে দিচ্ছে। এক একটা প্রশ্ন করে সে, আবার দর্শকদের দিকে তাকিয়ে মিচকে হাসি হাসে। সেই হাসির অর্থ কেমন, বুঝতেছ কিছু? প্যাকেজ নাটক হলে এই হাসিগুলি ক্লোজ আপে ধরা হতো। উকিল, আপনার নাম নিশু? নিশু, জি। উকিল, আপনি অবিবাহিতা? নিশু, জি। উকিল, কুমারী? তারপর মিচকা হাসি। নিশু, তার মানে? আমি তো একবার বলেছি আমি অবিবাহিতা। উকিল, মিচকা হাসি এখনো চলছে। অবিবাহিতা এক কথা, কুমারী ভিন্ন কথা। জগৎ সংসারে অনেক মেয়ে আছে যারা অবিবাহিতা, কিন্তু কুমারী না। নিশু বলল, আপনি কি বলতে চাচ্ছেন? উকিল বলল, ম্যাডাম, তেমন কিছু বলতে চাচ্ছি না। আপনি যে ফ্ল্যাটে থাকেন সেখানে আপনার সঙ্গে কে থাকেন? নিশু বলল, কেউ থাকে না, আমি একা থাকি। আগে বাবা থাকতেন, বাবার মৃত্যুর পর একা থাকি। উকিল মিচকা হাসি দিয়ে বলল, একা থাকতে ভয় লাগে না? নিশু বলল, ভয় লাগবে কেন? উকিল বলল, ভয় লাগবে নাই বা কেন? ঢাকা শহর ভালো জায়গা না। চোর আছে, ডাকাত আছে, সন্ন্যাসী আছে, রেপিস্ট আছে। অনেকে বলে ভূত প্রেত আছে। রাতে যখন একা ঘুমাতে যান তখন ভয় লাগে না? নিশু বলল, না। উকিল বলল, তাহলে কি আমরা ধরে নেব রাতে কেউ না কেউ আপনার সঙ্গে রাত্রি যাপন করে বলেই আপনি ভয় পান না? নিশুর পক্ষের উকিল এই পর্যায়ে দাঁড়িয়ে উঠে বলল, মাননীয় আদালতের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মক্কেলকে অবান্তর প্রশ্ন করা হচ্ছে। জজ সাহেব ফিরেও তাকালেন না। তার সমস্ত মনোযোগ এই মুহূর্তে মাছি দুটিতে সীমাবদ্ধ। কারণ দুটি মাছি এখন তার চেয়ারের ডান হাতলে বসে আছে। তিনি ইচ্ছা করলেই তার সামনে রাখা ফাইলটা দিয়ে একটা মোক্ষম বাড়ি দিয়ে মাছি দুটির অবস্থা কাহিল করে ফেলতে পারেন। এটা করা ঠিক হবে কিনা তিনি বুঝতে পারছেন না। উকিল বলল, ম্যাডাম, আমি সরাসরি মূল বিষয়ে চলে যাই। আপনি ফ্ল্যাট বাড়িতে একা বাস করতেন, কারণ দেহ ব্যবসার জন্য একা থাকাই উত্তম। নিশু বলল, এইসব কি বলছেন? উকিল বলল, দীর্ঘদিন আপনি ওই ফ্ল্যাটে দেহ ব্যবসা চালাতেন, এটা তো অস্বীকার করতে পারবেন না।
আপনাকে উচ্ছেদ করার জন্য থানায় জিডি এন্ট্রি করা হয়েছে, এটা তো আপনি জানেন। নিশু বলল, পরে শুনেছি জিডি এন্ট্রির বিষয়টা সাজানো। উকিল বলল, ম্যাডাম, আপনাকে কোনো ব্যাখ্যায় যেতে হবে না। আপনি শুধু হ্যাঁ বা না বলে আমার প্রশ্নের উত্তর দেবেন, ইয়েস অর নো। আপনি কি সম্পূর্ণ একা থাকেন? নিশু বলল, ইয়েস। উকিল বলল, আপনার খোঁজখবর করার জন্য আত্মীয়-স্বজনরা কখনো এসেছেন? নিশু বলল, না, আত্মীয়-স্বজনদের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না। উকিল বলল, ভালো না থাকার কারণ কি এটা যে তারা আপনার দেহ ব্যবসা সমর্থন করতেন না? নিশু জবাব দিল না। তার চোখ মুখ লাল, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, চোখের দৃষ্টিতে হতাশা। সে তাকালো মতিনের দিকে। মতিন মনে মনে বলল, নিশু, এটা একটা খেলা, প্রশ্ন প্রশ্ন খেলা। খেলাতে রেগে যেতে নেই, ধৈর্য হারাতে নেই। খেলায় রেগে যাওয়া মানেই হেরে যাওয়া। আসামি পক্ষের উকিল কালো কোটের পকেট থেকে ধবধবে সাদা রুমাল বের করে মুখ মুছতে মুছতে বললেন, মিস নিশু, আপনি আমার প্রশ্নের জবাব দিচ্ছেন না। তার মানে কি এই যে আপনার দেহ ব্যবসার প্রতি আপনার আত্মীয়-স্বজনদের পরোক্ষ সম্মতি ছিল? নিশু কাঠগড়ার হাতল শক্ত করে চেপে ধরল। তার হাত কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। আসামি পক্ষের উকিল আবারও বলল, আপনি আমার কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন না। শেষ প্রশ্নটির জবাব কি দেবেন? আপনার ফি কত? অর্থাৎ কাস্টমারদের কাছ থেকে আপনি কত টাকা নিতেন? নিশু মাথা ঘুরে কাঠগড়ার ভেতর পড়ে গেল। উকিল সাহেব দর্শকদের দিকে তাকিয়ে বিজয়ীর হাসি হাসলেন। রাজনীতিবিদদের মতো এই হাসি অনেকক্ষণ ধরে রাখলেন। কেউ যদি ছবি তুলতে চায় তাহলে যেন তুলতে পারে। ক্যামেরাম্যান জুম করতে চাইলে সে সুযোগও আছে। সালেহার বুক থেকে ঘর ঘর শব্দ হচ্ছে। রাত 12:10। হাবিবুর রহমান এত রাত পর্যন্ত জাগেন না। 10টা বাজতে না বাজতেই ঘুমিয়ে পড়েন। আজ জেগে বসে আছেন। তার হাই উঠছে। তিনি হাই চেপে আছেন। সালেহা যদি দেখে তার এমন জটিল অবস্থাতেও একজন পাশে বসে হাই তুলছে, তাহলে বিরাট ক্যাচাল বেঁধে যাবে। হাবিবুর রহমান তৌহিদার জন্য অপেক্ষা করছেন। তৌহিদা সরিষার তেলে রসুন দিয়ে চুলায় গরম করছে। রসুন সরিষার তেল বুকে ডলা হবে, এতে যদি কিছু আরাম হয়। তৌহিদা এত দেরি করছে কেন কে জানে। তৌহিদা ওষুধপত্র ছাড়াই এখন স্বাভাবিক আছে। মানসিক অসুস্থতার একটিমাত্র লক্ষণ তার ভেতর আছে। মতিনকে সে তার স্বামী হিসেবে জানে, তাকে সেইভাবেই দেখে। মতিন তার সঙ্গে বাস করছে না, মেজবাড়িতে থাকছে। এই বিষয়টিও সে সহজভাবে নিয়েছে। বেচারা কি করবে? এই বাসায় থাকার জায়গা কোথায়? নিশু নামের মেয়েটা বিপদে পড়ে থাকতে এসেছে। ছোট বাসা, বাড়তি রুম নেই। নিশু রাতে তার সঙ্গে এক খাটে ঘুমায়। মতিন তো আর দুজনের মাঝখানে ঘুমোতে পারে না। তৌহিদাকে কিছুদিন কষ্ট করতেই হবে। সব মানুষকেই জীবনের শুরুতে কিছুদিন কষ্ট করতে হয়। কষ্ট করলে কেষ্ট মিলে। সে কিছুদিন কষ্ট করবে, তারপর মতিনের সঙ্গে বাস শুরু হবে। আলাদা সংসার। 9-10 বছর বয়সের একটা কাজের মেয়ে রাখবে। মেয়েটা ঘরের টুকটাক কাজ করবে, তৌহিদা রান্নাবান্না করবে। 1 বছর পার না হতেই সে বাবু নিয়ে নেবে। স্বামী স্ত্রীর সংসার কোনো সংসার না, সংসারে বাবু থাকতে হয়। তৌহিদা তেলের বাটি নিয়ে সালেহার পাশে দাঁড়াতেই সালেহা কঠিন ধমক দিলেন, তেল আনতে এতক্ষণ লাগলো? তেল এনেছ 1 বালতি, আমি কি তেলে গোসল করব? জিনিস নষ্ট করতে গায়ে লাগে না? হাবিবুর রহমান বললেন, আহা, বাদ দাও তো, চুপ করে থাকো, তেলটা মালিশ করে দিক। সালেহা বললেন, বাবা রে বাবা, ছোট বউয়ের উপর দরদ বৃষ্টির মতো ঝরে পড়ছে। এতই যদি দরদ, তাহলে আমার সামনে বসে আছো কেন? ছোট বউকে নিয়ে বাথরুমে ঢুকে যাও। ঘরও তো খালি নাই যে কোনো ঘরে ঢুকবে। আরেক মাগি এসে চেপে বসেছে। এক কাজ করো, ওই মাগিটাকেও বিয়ে করে ফেলো। মাগিকে ডেকে আনো, আমি সুপারিশ করব। তৌহিদা সালেহার ছোট বউ বিষয়ক কথাবার্তা ঠিক বুঝতে পারে না। বুবু কেন তাকে ভাইজানের ছোট বউ বলে খোঁটা দেয়? এটা ঠিক না। ভাই হলো ভাই। ভাইয়ের সম্মান নষ্ট হয় এই ধরনের কোনো কথা বলা ঠিক না। তৌহিদার উচিত প্রতিবাদ করা।
সে করে না। অসুস্থ মানুষের কথা ধরতে হয় না। বুবুর শরীর অতিরিক্ত খারাপ। তৌহিদা হাতে তেল মাখিয়ে বিছানার দিকে ঝুঁকে এলো। সালেহা ঝটকা মেরে হাত সরিয়ে নিয়ে তীব্র গলায় বললেন, তুই তেলের বাটি নিয়ে বিদায় হ, তোর স্বামীর তেল মাখিয়ে দে। হাবিবুর রহমান তৌহিদার দিকে তাকিয়ে চোখ ইশারা করলেন সে যেন চলে যায়। তৌহিদা তাই করল। সালেহা স্বামীর দিকে তাকিয়ে বললেন, তুমি বসে আছো কেন? ছোট বউয়ের কাছে যাও, ছোট বউয়ের সঙ্গে লটর পটর করো। নিজের বউ, বাইরের কেউ তো না। হাবিবুর রহমান হতাশ গলায় বললেন, নোংরা কথাগুলি না বললে হয় না? সালেহা বললেন, তুমি নোংরা কাজ করতে পারবে, আমি নোংরা কথা বলতে পারবো না? হাবিবুর রহমান দুঃখিত গলায় বললেন, তুমি খুব ভালো করে জানো নোংরা কাজ করা আমার পক্ষে সম্ভব না। আমি অতীতে কোনোদিন কোনো নোংরা কাজ করিনি, ভবিষ্যতেও করব না। সালেহা সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে বললেন, ওরে বাবারে, এত বড় মহামানব আমার সামনে বসে আছে। তুমি কষ্ট করে তোমার বাম পাটা এগিয়ে দাও, আমি তোমার শ্রীচরণ চেটে দেই। হাবিবুর রহমান কিছু বললেন না। তিনি এখন অনেক স্বস্তি বোধ করছেন, কারণ সালেহার বুক থেকে ঘড়ঘড় আওয়াজ শোনা যাচ্ছে না। ঝামেলাটা সেরে গেছে। তার মন বলছে কিছুক্ষণের মধ্যেই সালেহা শান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, তিনিও ঘুমাতে পারবেন, এক ঘুমে রাত কাবার করে দেবেন। হাবিবুর রহমান স্ত্রীর দিকে ঝুঁকে এসে বললেন, বুকের ব্যথাটা কি কমেছে? সালেহা বললেন, কমলে তোমার কি? এক গ্লাস পানি খাও, পানি খেয়ে ঘুমাবার চেষ্টা করো। পানি তুমি খাও, এক গ্লাস না, এক বালতি খাও। পানি খেয়ে শরীর ঠান্ডা করো। তৌহিদাকে দেখে তোমার শরীর গরম হয়ে গেছে, শরীর ঠান্ডা করা দরকার। হাবিবুর রহমান দীর্ঘশ্বাস ফেললেন। সালেহা এরকম ছিল না। রোগে শোকে সে বদলে যাচ্ছে। রোগটা যে কি তাও ধরা যাচ্ছে না। যে রোগ ধরা যায় সে রোগের চিকিৎসা হয়, রোগই ধরা যায় না, চিকিৎসা কি হবে? একটা সন্তান যদি তার পেটে আসতো, সব ঠিক হয়ে যেত। সেই চেষ্টাও কম করা হয়নি। চেষ্টা যে এখন বন্ধ হয়ে গেছে তাও না, গোপনে গোপনে চলছে। তিনি নবীনগরের এক পীর সাহেবের কাছে গিয়েছিলেন। পীর সাহেব তাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। চিল্লায় বসে এই দোয়া পড়তে হবে। 7 দিনের চিল্লা। এই 7 দিনে গায়ে তেল মাখা যাবে না, মাংস খাওয়া যাবে না। সময় সুযোগ হচ্ছে না বলে চিল্লায় যাওয়া যাচ্ছে না। হাবিবুর রহমান খাট থেকে নামলেন। সালেহা তীক্ষ্ণ গলায় বললেন, যাও কোথায়? বারান্দায় যাই, একটা সিগারেট খাবো। সিগারেট খাবে নাকি ছোট বউয়ের সঙ্গে ঘষাঘষি করবে? কোথাও যেতে পারবে না, যেখানে বসেছিলে সেখানে বসে থাকো। হাবিবুর রহমান বাধ্য ছেলের মতো খাটে উঠে বসতে বসতে বললেন, সালেহা, আমি 7 দিনের জন্য ঢাকার বাইরে যাব। সালেহা বিছানায় উঠে বসতে বসতে বললেন, কেন? একটা জরুরি কাজ আছে। কাজটা কি? কাজটা কি তোমাকে বলা যাবে না। শুধু তোমাকে না, কাউকেই বলা যাবে না। বললে কাজটা হবে না। না হলে না হবে, কি কাজ বলো? 7 দিনের জন্য চিল্লায় বসবো। চিল্লা কি? মসজিদে বসে এক মনে আল্লাহ পাককে ডাকব। ওনাকে ডাকাডাকি করে বিরক্ত করার দরকার কি? চিল্লায় বসে ওনার কাছে কিছু চাইলে উনি দেন। সন্তান চাব, দেখি ওনার দয়া হয় কিনা। সালেহা কঠিন কোনো কথা বলতে গিয়েও বললেন না। নিজেকে সামলে নিয়ে ক্লান্ত গলায় বললেন, যাও, সিগারেট খেয়ে আসো। হাবিবুর রহমান বললেন, থাক, শুয়ে পড়ি। হাবিবুর রহমান বাতি নিভালেন, বিছানায় শুতে এলেন। সালেহা নিজের মনে প্রায় ফিসফিস করে বললেন, আমার যদি একটা মেয়ে হতো, এমন নাম রাখতাম যে নাম কেউ কোনোদিন রাখে না। কি নাম? আচার। মেয়ের নাম রাখবে আচার? হুম। ঘর অন্ধকার। সালেহা হাসতে শুরু করেছেন, শব্দ করেই হাসছেন। আচার নামটা তিনি এই মুহূর্তেই ঠিক করেছেন। নামটা তার খুবই মনে ধরেছে। তার ইচ্ছা করছে তৌহিদাকে ডেকে আচার নামটা নিয়ে আলোচনা করতে। রাত এমন কিছু বেশি হয়নি, ইচ্ছা করলেই তৌহিদাকে ডাকা যায়।
নিশু নামের মাগিটাকেও ডাকা যায়। সে আবার বিরাট জ্ঞানী। আচার নামটা কি এত বড় জ্ঞানীর পছন্দ হবে? সালেহা স্বামীর গায়ে ধাক্কা দিলেন। হাবিবুর রহমান ঘুম ঘুম গলায় বললেন, কি? তোমার ছোট বউকে ডাক দিয়ে আনো, তার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা। আচ্ছা কি, যাও। হাবিবুর রহমান হু বলে শব্দ করে গভীর ঘুমে তলিয়ে গেলেন। সালেহা চেষ্টা করেও স্বামীর ঘুম ভাঙাতে পারলেন না। নিশু ঘুমুচ্ছিল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল, ভয়ঙ্কর স্বপ্ন। তার গা ঘেঁষে কুকুরের মতো চেহারার কুৎসিত একটা জন্তু বসে আছে। জন্তুটার হাত মানুষের হাতের মতো, তবে হাতে অনেকগুলি করে সরু সরু আঙুল। জন্তুটা তার হাত ভর্তি আঙুল দিয়ে নিশুর গা হাতাপিতা করছে। ভয়ে আতঙ্কে নিশু ধর্মর করে জেগে উঠে দেখে ঘরে বাতি জ্বলছে। তার পাশে তৌহিদা বসে আছে। তৌহিদা তার গায়ে কি যেন মাখাচ্ছে। এই মহিলার মাথার ঠিক নেই, সে কি করছে কে জানে। নিশু হতভম্ব গলায় বলল, কি হচ্ছে? তৌহিদা বলল, আপনার শরীরে তেল মাখাই। কেন? তৌহিদা সহজ গলায় বলল, বুবুর জন্য তেল গরম করেছিলাম। বুবু তেল মাখবে না, তেল খামাখা নষ্ট হবে। নিশু বলল, তেল নষ্ট হলে হবে, আমি গায়ে তেল মাখব না। একটু দিয়ে দেই, আরাম লাগবে। আমার আরামের দরকার নেই। চুলে বিলি দিয়ে দেই। চুলে বিলি দিতে হবে না। কয়টা বাজে? 1:05। এত রাত পর্যন্ত জেগে আছো কেন? তুমি ঘুমাও। তৌহিদা বলল, আমার ঘুমাতে ভালো লাগে না, জেগে থাকতে ভালো লাগে। জেগে থাকার মজা আছে, ঘুমের মধ্যে কোনো মজা নেই। কি মজা? জেগে থাকলে ভালো ভালো চিন্তা করা যায়, ঘুমের সময় নিজের মতো চিন্তা করা যায় না। ভালো ভালো চিন্তাটা কি? তৌহিদা লজ্জা লজ্জা গলায় বলল, আমি চিন্তা করি, বিয়ে করেছি, কিন্তু স্বামীর সঙ্গে থাকতে পারি না। এখন আমার দিন যায় কষ্টে। এই দিন থাকবে না। আমরা আলাদা বাসা ভাড়া করব, একটা কাজের মেয়ে রাখব, সে আমার বাবুর দেখাশোনা করবে। এখন আমার অনেক কষ্ট, তবে কষ্ট করলে কেষ্ট মিলে, ঠিক না আপা? নিশু হাই তুলতে তুলতে বলল, ঠিক। তৌহিদা বলল, কেষ্ট জিনিসটা কি আপা? নিশু বলল, কেষ্ট হল কৃষ্ণ। কষ্ট করলে কৃষ্ণকে পাওয়া যায়, অর্থাৎ আনন্দ পাওয়া যায়। কৃষ্ণকে তুমি জানো না? তৌহিদা হাসূচক মাথা নাড়ল। নিশু বলল, রাতে ঘুমাতে যাবার আগে তোমার ঘুমের ওষুধ খাওয়ার কথা না? তৌহিদা বলল, হ্যাঁ, 2টা করে নীল রঙের ট্যাবলেট, ঘুমের ওষুধ। আজ খেয়েছ? না। গতকাল খেয়েছিলে? না। গত পরশু? না। এখন থেকে ওষুধ খেয়ে ঘুমাবে। আমি নিজের হাতে তোমাকে ওষুধ খাওয়াবো। যাও, ওষুধ নিয়ে আসো। আচ্ছা। 3টা ট্যাবলেট আনবে, আমি একটা খাবো। আমার ভালো ঘুম দরকার। রাতে একবার ঘুম ভাঙলে নিশুর আর ঘুম আসে না। নীল রঙের ঘুমের ওষুধ খাবার জন্যই হয়তো সে দ্রুত ঘুমিয়ে পড়েছে। আরামের কোনো ঘুম না, কষ্টের ঘুম। ঘুমের মধ্যে সে দৌড়াচ্ছে। পুরনো ঢাকার চিপা গলির ভেতর ছুটছে। গলি জনশূন্য। কয়েকটা কুকুর শুধু ঘোরাফেরা করছে। কুকুরগুলি সাইজে অনেক বড়, রং মিশমিশে কালো। অনেক রাত। নিশু ছুটছে। নিশুর পেছনে পেছনে কালো গাউন পরা উকিল দৌড়াচ্ছে। উকিলটা মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে বক্তৃতা দিচ্ছে। মিস নিশু, আমার কথা শুনুন। কাস্টমারদের কাছ থেকে আপনি কত করে নেন? এটা আমার জানা দরকার, কারণ আপনার স্বামী বিষয়টা জানতে চাচ্ছে। উকিলটা যখন থমকে দাঁড়ায়, তখন নিশুও থমকে দাঁড়ায়। তাকে বাধ্য হয়ে দাঁড়াতে হয়, কারণ দৌড়াতে দৌড়াতে সে ক্লান্ত। তার পা ভেঙে আসে। সে বিশ্রাম নেবার জন্য দাঁড়ায়। উকিলটার কথা বাধ্য হয়ে শুনতে হয়। তার কথার জবাব দেয়া অর্থহীন, এটা জেনেও সে জবাব দেয়। হ্যালো মিস নিশু, হ্যালো। কি চান? আপনার স্বামীর মোবাইল নাম্বারটা বলুন তো। আমি বিয়ে করিনি,
আমার স্বামী নেই। তাহলে মতিন সাহেবের নাম্বারটা দিন। ওর নাম্বার আমার জানা নেই। আপনি সত্যি বলার শপথ নিয়েছেন, এখন মিথ্যা বলতে পারেন না। মিথ্যা বললে আপনাকে কঠিন শাস্তি দেয়া হবে। কি শাস্তি? ওই ৩ জনকে লেলিয়ে দেয়া হবে। কোন ৩ জন? যারা আপনাকে রেপ করেছে। রেপ, ধর্ষণ। রেডি হয়ে যান। যাচ্ছে, ওরা যাচ্ছে, যাচ্ছে। গেট সেট রেডি। 1, 2, 3। নিশু আবার দৌড়াতে শুরু করেছে। নিশুর পেছনে ওই ৩ জনও দৌড়াচ্ছে। নিশু চেষ্টা করছে জেগে ওঠার। তার ঘুম ভাঙছে না। কি কষ্ট, কি কষ্ট! নিশু ঘুমের ঘোরে ডাকল, মতিন, বাঁচাও, আমাকে বাঁচাও মতিন। রাত ২টা বাজে। মতিন জেগে আছে। তার টেবিলে মোমবাতি জ্বলছে। সে চিঠি লিখতে বসেছে। কঠিন গাধা, হ্যালো হ্যালো হ্যালো। অনেকদিন পর তোকে লিখতে বসেছি। শুরুতে কিছুক্ষণ হ্যালো হ্যালো করে নিলাম। হ্যালো হ্যালো করার সুবিধা হচ্ছে, হ্যালো মানে কথা বলা। তোর কি মনে হচ্ছে না আমি তোর সঙ্গে কথা বলছি? ভুলে যাবার আগে একটা কথা জিজ্ঞেস করি, মানুষ ভয় পায় কেন? মানুষ আনন্দ পায় কেন? বৈজ্ঞানিক ব্যাখ্যা চাচ্ছি না, অবৈজ্ঞানিক ব্যাখ্যা। এই বিষয়ে এখন গবেষণা চলছে। তারপর বল, তোর হাতির বাচ্চা কেমন আছে? হাতির আরেক নাম যে জলপশু, এটা জানিস? হাতি একমাত্র প্রাণী যে জানে মাটির নিচে কোথায় মিষ্টি পানি আছে। আফ্রিকানদের বিশ্বাস, হাতি ইচ্ছা করলে আকাশ থেকে বৃষ্টি নামাতে পারে। হাতি বিষয়ে আরেকটা কথা, একটা হাতি ৮ মাইল দূরের আরেকটা হাতির সঙ্গে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে যোগাযোগ করতে পারে। হাতি সম্পর্কে এত কথা বলছি কেন? কারণ নদ্দুনতিম সাহেব ঠিক করেছেন হারিয়ে যাওয়া একটি হাতির বাচ্চা নিয়ে গল্প লিখবেন। গল্পটা বাচ্চাদের জন্যে। গল্পের নাম ইরকু। ইরকু হল হাতির বাচ্চাটার নাম। গল্প লিখতে হবে, এই জন্যই পড়াশোনা। পেঙ্গুইনের বইগুলি পেয়েছি। বই হাতে নিয়ে লজ্জা লজ্জা লাগল। প্রথম সন্তান হবার পর বাবা যেমন লজ্জা পান, সেরকম লজ্জা। মায়েরা মোটেই লজ্জা পায় না। তারা অহংকার করে বাচ্চা সবাইকে দেখিয়ে বেড়ায়। বাবা বেচারা লজ্জায় মুখ নিচু করে থাকে। পিতৃসুলভ লজ্জায় এখনো পর্যন্ত বইটা কাউকে দেখায়নি, নিশুকেও না। নিশুর অবশ্য বই দেখার মতো মানসিক অবস্থা নেই। সে তার মামলা নিয়েই বিপর্যস্ত। মামলার অবস্থা অবশ্য ভালো। অপরাধীদের ফাঁসিতে ঝুলতে হবে। জীবনের শেষ মুহূর্ত তাদের ঝুলে কাটাতে হবে। মন্দ কি? ঝুলন্ত মৃত্যু। মামলা মোকদ্দমা নিয়ে কথা বলতে ভালো লাগছে না। এক ধরনের ক্লান্তি আমাকে গ্রাস করছে। ক্লান্তি নিয়ে নদ্দুনতিমের একটা কবিতা, ক্লান্তি ও ক্লান্ত, শান্তি ও শান্ত, ক্লান্ত ও ক্লান্তি, শান্ত ও শান্তি। এইখানেই স্টপ। ড্র্যাগ অ্যান্ড মপ, ড্র্যাগ অ্যান্ড মপ। তোর কাছে আবোল তাবোল মনে হচ্ছে? কবিতাটা আবোল তাবোল না, ভেতরে অর্থ আছে। তুই কি ভেতরের অর্থ খুঁজে বের করতে পারবি? পারলে তোর জন্য পুরস্কার, না পারলে তিরস্কার। কি, পারবি? জানি পারবি না, কারণ এতক্ষণ তোর সঙ্গে ফাজলামি করেছি। ছড়াটা অর্থহীন। ননসেন্স রাইমেও কিছু সেন্স থাকে, এখানে কিছুই নেই। আবোল তাবোল লিখেছি। চিঠিটাও আবোল তাবোল। চিঠিতে লিখেছি নিশুর মামলার অবস্থা ভালো, তা কিন্তু না। মামলার অবস্থা খারাপ, খুবই খারাপ। আসামি পক্ষের উকিল যেভাবে এগুচ্ছে, তাতে মনে হয় নিশুই দোষী। গৃহস্থ পল্লীতে বাস করে মাদক এবং দেহ ব্যবসা চালাচ্ছিল। সুশীল নাগরিকদের স্বার্থে তাকে জেলে ঢুকিয়ে দেয়া প্রয়োজন। সে একা না, আমিও মক্ষীরানীর দালাল হিসেবে জেলে চলে যাব। আমার জন্যে ভালোই হবে। জেল জীবনের অভিজ্ঞতাটা দরকার। আচ্ছা, তুই কি মানুষের বন্দিদশা নিয়ে কখনো ভেবেছিস? মানব শিশু শুরুতে থাকে মায়ের পেটে। এখানেই সে অতি ক্ষুদ্র কারাগারে বন্দী। সেই কারাগার কঠিন কারাগার। আলো নেই, বাতাস নেই। এই ভয়ঙ্কর কারাগার থেকে মুক্তি পেয়ে সে আসে পৃথিবী নামক কারাগারে। এই কারাগারটা আগের চেয়ে ভালো। আলো বাতাস আছে, অনেক বড়। পৃথিবী নামক কারাগার থেকে মুক্তি পেয়ে সে যাবে অন্য এক কারাগারে। লজিক তাই বলে। সেই কারাগারটা হবে পৃথিবীর চেয়েও অনেক বড়, অনেক সুন্দর। সেই কারাগারের পরেও কি কোনো কারাগার আছে?
ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। দূরে কোথাও চলে যেতে ইচ্ছা করছে, নির্জন কোনো দ্বীপে, যেখানে আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তি নেই। অন্যের সমস্যা নিয়ে এখন আর ভাবতে ইচ্ছা করছে না। আমি এমন একটা জগতে চলে যেতে চাচ্ছি, যেখানে আচ্ছা থাক, এসব নিজের সমস্যা অন্যের কাঁধে চাপিয়ে দেবার মানে হয় না। চিঠি শেষ করার আগে আমার একটা দুঃস্বপ্নের কথা তোকে বলি। এই দুঃস্বপ্নটা বেশ কয়েকবার দেখেছি, আরও মনে হয় দেখব। দুঃস্বপ্নটা এরকম: ছায়াঘেরা জঙ্গলের ভেতর দিয়ে আমি যাচ্ছি। যতই যাচ্ছি ততই ছায়ার অংশ বাড়ছে, গাছপালা ঘন হচ্ছে। এক পর্যায়ে শোনা গেল প্রবল কোলাহল, যেন ভয়ঙ্কর কিছু হচ্ছে। ভয়ে আমি উল্টো দিকে দৌড়াচ্ছি। যেদিকে যাচ্ছি সেদিকেই জঙ্গল ঘন হচ্ছে। একসময় দেখা যায় আমি আগের মতো দৌড়াতে পারছি না, পা বেঁধে বেঁধে যাচ্ছে। পায়ের নিচের মাটি জলজ শ্যাওলায় ঢাকা। আমি দৌড়াচ্ছি চোরাবালির উপর দিয়ে। এই সত্যটা একসময় টের পেয়ে আমি ভয়ে ও আতঙ্কে থমকে দাঁড়াই। আর তখনই আমার পা ডেবে যেতে থাকে। আমি চিৎকার করে ডাকি, কেউ কি আছে আশেপাশে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বেশিরভাগ সময় স্বপ্নের এই পর্যায়ে আমার ঘুম ভেঙে যায়। যখন ভাঙে না, তখন স্বপ্নটা নতুন একদিকে মোড় নেয়। আমি অপরূপ রূপবতী এক তরুণীকে আসতে দেখি। সে এসে আমার পাশে দাঁড়ায়, খুব কাছে না। আমি হাত বাড়ালে তাকে ছুঁতে পারি না, এমন দূরত্বে। তরুণী আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করে, আপনার কি হয়েছে? আমি হাঁপাতে হাঁপাতে বলি, চোরাবালিতে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচান। তরুণী হাসতে হাসতে বলে, চোরাবালির ইংরেজি কি? আমি বলি, কুইকস্যান্ড। জাপানি ভাষায় চোরাবালিকে কি বলে বলতে পারলে আপনাকে বাঁচাবো। জাপানি ভাষায় কি বলে আমি জানি না। তাহলে তো আপনার খুবই ব্যাড লাক। রুশ ভাষায় কি বলে বললেও হবে, জানেন? আমি হতাশ গলায় বলি, না। তরুণী হাসতে থাকে। আমি ডুবে যেতে থাকি। এই হলো স্বপ্ন। তুই কি জানিস জাপানি কিংবা রুশ ভাষায় চোরাবালিকে কি বলে? জানলে আমাকে অতি দ্রুত জানাবি, যাতে পরের বার যখন এই স্বপ্ন দেখব তখন যেন তরুণীকে চোরাবালির জাপানি কিংবা রুশ পরিভাষা বলে উদ্ধার পেতে পারি। ভালো কথা, এই তরুণী কিন্তু আমার পরিচিত। ওনার নাম মুনা। উনি কমলের মা। আমি আমার জীবনে এই মহিলার মতো রূপবতী কোনো মহিলা দেখিনি। কিছুক্ষণ মহিলার দিকে তাকিয়ে থাকলে এক ধরনের ঘোর তৈরি হয়। ঈশ্বর গুপ্তের কবিতার মতো বলতে ইচ্ছা করে, কে বলে শারদ শশী সে মুখের তুলা, পদনখে পড়ে আছে তার কতগুলা। তুই একবার বলেছিলি, আমি কখনো কোনো মেয়ের প্রেমে পড়তে পারবো না। আমার ভেতর সেই জিনিস নেই। এখন দেখলি তো ঘটনা কি? আজ আর না। তুই ভালো থাকিস। তোর হস্তিশাবক ভালো থাকুক। পৃথিবীর সর্বপ্রাণী ভালো থাকুক। নদ্যিউনতিন। মুনা অবাক হয়ে বলল, আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন? মতিন বলল, জি। মুনা বলল, আমার সাথে কেন? মতিন জবাব দিল না। মুনার হাতে ধবধবে সাদা রঙের সিগারেটের প্যাকেট। সিগারেটের নাম নিউ অরলিন্স। মনে হচ্ছে মেয়েদের সিগারেট। মেয়েদের জন্য প্রস্তুত সমস্ত পণ্যেই ডিজাইনের ব্যাপার থাকে। সিগারেটের প্যাকেটে বিশেষ ডিজাইন আছে। মুনার হাতের লাইটারটির রং টকটকে লাল। লাইটারের ডিজাইনও সুন্দর, ছোট্ট একটা কিউব। মুনা সিগারেট ধরালো। লাইটারে চাপ দেবার পর সুন্দর বাজনা বাজা শুরু হয়েছে। সামান্য সিগারেট ধরানোর মধ্যেও বিপুল আয়োজন। মুনা বলল, আপনি আমার কাছে কেন এসেছেন এই প্রশ্নের জবাব দেননি। মতিন বলল, চোরাবালির জাপানি কিংবা রুশ প্রতিশব্দ জানতে এসেছি। উত্তর শুনে মুনা চমকাল না। সে মনে হয় উদ্ভট কোনো উত্তর শুনবে তার জন্য প্রস্তুত হয়েই ছিল। সে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, জাপানি প্রতিশব্দ আমি জানি না, তবে রুশটা জানি। রুশ ভাষায় চোরাবালি হচ্ছে জিবুচি পেসুক। মতিন ডায়েরি খুলে প্রতিশব্দ লিখতে লিখতে বলল, ধন্যবাদ। মুনা বলল, চা খাবেন? মতিন বলল, জি না। মুনা বলল,
জাপানি ভাষার প্রতিশব্দ জানতে চাইলে জেনে দিতে পারি, 10 মিনিটের ব্যাপার। মতিন বলল, একটা হলেই চলবে। আপনি কি শুধু এটা জানার জন্যই এসেছেন? জি। যা জানার জন্য এসেছিলেন তা জানা হয়েছে, এখন চলে যাবেন? জি, আপনি অনুমতি দিলে উঠব। যখন এসেছিলেন তখন আমার অনুমতি নিয়ে আসেননি, হুট করে এসেছেন। যাবার সময় অনুমতি চাচ্ছেন কেন? ভদ্রতা। আমার সিগারেট শেষ হোক, তারপর যাবেন। জি আচ্ছা। আপনি শুধুমাত্র চোরাবালির রুশ এবং জাপানি প্রতিশব্দ জানতে আমার কাছে এসেছেন, এটা বিশ্বাস হচ্ছে না। মতিন বলল, আমি সত্যি কথাই বলছি। আরেকটা প্রশ্ন ছিল, মানুষ কেন ভয় পায়, কেন আনন্দ পায়? আপাতত চোরাবালিই যথেষ্ট। মুনা বলল, ধরে নিলাম আপনার চোরাবালির প্রতিশব্দ জানা খুবই প্রয়োজন, কিন্তু আমার কথা মনে হলো কেন? কেন আপনার ধারণা হলো আমি এই 2 ভাষা জানি? আমার চেহারায় কি রুশ ভাব আছে, না জাপানি ভাব আছে? মতিন চুপ করে রইল। মুনা বলল, তুচ্ছ বিষয় নিয়ে আমি সময় নষ্ট করব না। কি জন্য আপনি আমার কাছে এসেছেন জানতে চাচ্ছি না। আমার সিগারেটও শেষ হয়েছে, আপনি এখন যেতে পারেন। মতিন উঠে দাঁড়াল। তার কাঁধে ঝুলানো কাপড়ের ব্যাগ থেকে অটোবায়োগ্রাফি অব এ ফিকটিশাস পয়েট বইটা বের করে মুনার দিকে এগিয়ে দিতে দিতে বলল, আপনার জন্য আমি আমার লেখা একটা বইয়ের অনুবাদ এনেছি। বইটা পেঙ্গুইন বের করেছে। মুনা বিস্মিত গলায় বলল, পেঙ্গুইন বের করেছে? মতিন বলল, জি। আশ্চর্য ব্যাপার, ভোরবেলায় বেশ বড় চমক খেলাম। আপনাকে আমার কখনোই কোনো গুরুত্বপূর্ণ লেখক মনে হয়নি। লেখালেখি ফাজলামি মনে করে, এমন একজন মনে হয়েছে। মতিন বলল, আপনার ধারণা ঠিক আছে, আমি একজন ফাজিল লেখক। আমার জন্য বই এনেছেন, আমার নাম লিখে দেবেন না? লেখকের অটোগ্রাফ সহ বই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ম্যাডাম, আপনার নাম লেখা আছে। কই, লক্ষ্য করিনি তো। মুনা আগ্রহের সঙ্গে বইয়ের পাতা উল্টে এক জায়গায় থমকে গেল। গোটা গোটা অক্ষরে লেখা, মুনাকে, যার সঙ্গে প্রায় রাতেই গহীন এক জঙ্গলে দেখা হয়, নদ্যিউনতিম। মুনা গম্ভীর গলায় বলল, এই লেখাটার মানে কি? আপনি আমার সঙ্গে রহস্য করবেন না, স্পষ্টভাবে বলবেন। দাঁড়িয়ে থাকবেন না, বসুন। আমি চা দিতে বলছি। চা খান, সিগারেট খান, তারপর পুরো বিষয়টা ব্যাখ্যা করুন। প্রথমে বলুন, রূপবতী মেয়ে দেখা মাত্র তার প্রেমে পড়ার বদভ্যাস কি আপনার আছে? মতিন বলল, আমার নেই, তবে নদ্যিউনতিম সাহেবের আছে। উনি বিরাট প্রেমিক পুরুষ। এক জীবনে তিনি অনেক মেয়ের প্রেমে পড়েছেন। মুনা বলল, খুব খুব কাশি আমার সামনে কাশবেন না, আমার সঙ্গে ঝেড়ে কাশবেন। মতিন বলল, জি আচ্ছা, চা দিতে বলুন। চা খেয়ে গলা পরিষ্কার করে নিয়ে ঝেড়ে কাশব। মতিন পরপর 2 কাপ চা খেল, 1 পিস কেক খেল, ঘরে তৈরি পনিরের সমোসা খেয়ে সিগারেট ধরাতে ধরাতে তার স্বপ্নের কথাটা বেশ গুছিয়ে বলল। মুনা একবারও তাকে থামাল না, কথার মাঝখানে কোনো ব্যাখ্যা চাইল না। মতিন কথা শেষ করে বলল, আপনার সঙ্গে গহীন জঙ্গলে আমার দেখা হয়, কথাটা এই জন্যই লিখেছি। আপনি কি আমার গল্পটা বিশ্বাস করেছেন? মুনা বলল, বিশ্বাস করলাম। সর্বশেষ স্বপ্ন কবে দেখেছেন? গত রাতে দেখেছি। স্বপ্নে আমার পোশাক কি ছিল? মতিন জবাব দিল না। আপনার কি মনে আছে কি পোশাক ছিল, নাকি মনে নেই? মতিন বলল, আমার মনে আছে। মুনা বলল, আপনার মনে আছে, কিন্তু আপনি বলতে চাচ্ছেন না, তাই তো? জি। মুনা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আচ্ছা ঠিক আছে, বিদায়। আমি আপনার বই পড়ে দেখব। বইটা যদি ভালো লাগে আপনাকে জানাবো। আমার কাছ থেকে কোনো সাড়া না পেলে বুঝবেন বই আমার পছন্দ হয়নি। জি আচ্ছা। আপনার বান্ধবী নিশুকে নিয়ে মামলা চলছে। পত্রিকায় খুব লেখালেখি হচ্ছে। আমি কিছু কিছু পড়েছি। মামলার অবস্থা কি? অবস্থা ভালো না। আসামিরা সব ছাড়া পেয়ে যাবে? জি। রেপ কেসের সমাপ্তি বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হয়।
আপনারা ভালো কোনো লয়ার দিচ্ছেন না কেন? কমলের বাবাকে নিন। মতিন বলল, উনি এ ধরনের মামলা করবেন না। বলে দেখেছেন? জি না। আমি কি বলে দেব? মতিন বলল, আমার লেখা বইটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি বলে দেবেন, আর যদি পছন্দ না হয় তাহলে কিছু বলতে হবে না। মুনা শান্ত গলায় বলল, ইট ইজ এ ডিল।